তুর্য আবারও মাথা নিচু করে বলে, আমি সত্যি জানতাম না তুমি আমায় ভালোবাসো। কখনো বলনি আর বুঝতেও দাওনি। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তাহলে কখনই তোমাকে এতটা হার্ট করতাম না। বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তুমি আসার পর সবটা বলে তোমায় এই ড্রামাটা করব, কিন্তু তুমি আসার আগেই রিনি এসে পড়েছিল, তাই কিছু বলতে পারিনি তোমায়। পরশু রিমি বিয়ে, ভেবেছিলাম আমার পাশে অন্য কাউকে সহ্য করতে না পেরে অন্তত ফিরে আসবে, কিন্তু ও জায়গা অনড়। আর যখন জানলাম তুমি আমায় ভালোবাসো তখন সত্যিই আমি হতবাক। নিজেকে এত বেশি ছোট আর অপরাধী মনে হচ্ছে যে তোমার চোখের দিকে তাকাতে পারছি না। আমি সব কিছুর জন্য মাপ চাইছি তোমার কাছে। তোমাকে প্রয়োজন হিসেবে ব্যবহার করার ইন্টেনশন আমার কখনোই ছিল না পরি। তুমি প্রান্তকে বিয়ে করতে চেয়েছ আমার ওপর রেগে সিদ্ধান্ত নেও বা ভেবে। শুধু বলো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করতে পারো, তবে আমায় ভুল বুঝে থেকো না প্লিজ। কথা বলতে বলতেই তুর্যর গাল ধরে আসছে। পরীর সামনে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু বোধ হয় বিসর্জন যাচ্ছিল, তাই তো নিজের কথাগুলো শেষ করে একটাবারও পরীর পানে না তাকিয়ে চলে যায়। পরীর চোখে পানি মুছে বিছানার ওপর বসে পড়ে। মেরু রুমে এসে পরীর পাশে বসে, পরীর কাঁধ জড়িয়ে ধরে বলে, তুর্য ভাইকে মাফ করে দাও প্লিজ। পরী দুফোঁটা চোখের পানি ফেলে বলে, নিজেকে বড্ড বেশি হেল্পলেস মনে হচ্ছে এখন। আমি জানি, কিন্তু রাগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিস না পরী। তোর কাছে এটাই আমার অনুরোধ। প্রান্ত ভাইয়াকে বিয়ে করলে না তুই হ্যাপি হবি আর না প্রান্ত ভাই। সংসারে অশান্তি লেগেই থাকবে, যার থেকে যে কোনো খারাপ কিছু হতে পারে। তুই বুঝতে পারছিস পরী? আমি এত বেশি অসহায় বোধ হয়তো আগে কখনো করিনি রে। তিথি জ্বরে বিছানা থেকে উঠতে পারছে না, জ্বরের ঘরে আবোল তাবোল বকছে। প্রান্তকে দেখার বাহানা করেই চলেছে অনবরত। মেয়ের অসুস্থতার জন্য পরে তুর্যর বাবা প্রান্তর বাড়িতে যায়। তুর্য পরিবারের সাথে প্রান্তর পরিবারের সম্পর্ক আগের থেকে ভালো, তাই তাকে দেখে প্রান্তর মা খুশি হয়ে বলে, আরে ভাই, এতদিন পর বাড়িতে আসলেন, আজকাল তো আপনার কোনো খবরই নেই। তিনি চিন্তিত হয়ে বলেন, ব্যস্ত সময় কাটছে রে বোন। আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? তিনি লম্বা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, সমস্যার শেষ নেই। প্রান্ত কোথায়? ও তো বাহিরে, ওকে একটু দরকার ছিল। বাসা আসলে একটু আমাদের বাড়িতে যেতে বলবেন। কোনো সমস্যা হলে ভাইয়া আমাকে খুলে বলেন। তুর্যর বাবা বেশ ইতস্তত বোধ করা তা বুঝতে পেরে প্রান্তর মা বলেন, তোমার সংকোচ ছাড়াই বলে ফেলুন ভাই, কোনো সমস্যা থাকলে সেটা বলেন। কি আর বলবো বোন, মেয়েটা তো প্রান্তর জন্য পাগল হয়ে যাচ্ছে। তিথি প্রান্তকে পছন্দ করে, শুধু পছন্দ না, কি যে করে ফেলেছে। অন্ধ হয়ে গেছে ভালোবাসার পাগলামিতে। মা মেয়ে কিছু কর্ম তো লজ্জায় শেষ আমি। তিথি তো কখনো আমায় কিছু বলেনি, আমারও জানতাম না আগে, কিন্তু ভাই আমি যতটুকু জানি প্রান্ত পরীকে পছন্দ করে। সমস্যা তো এখানে রে বোন। আচ্ছা, আমি প্রান্তর সাথে এই বিষয়ে কথা বলবো। এখানে আমি ওকে ফোন করে বলে দিচ্ছি আপনার বাসায় যেতে, ঠিক আছে? রাত 8:20। প্রান্ত একা এসেছে পরীদের বাসায়। পরীর সাথে একা কথা বলতে চায়। পরী মানসিক অবস্থা ভালো নয়, এটা রেহেনা বেগম জানে, কিন্তু পরীর বাবা বা পিয়ম এই বিষয়ে কিছুই জানে না বলে তিনি কথা না বাড়িয়ে পরীর সাথে কথা বলতে দিতে রাজি হন। তবে একটু অবাকই হন প্রান্তকে একা আসতে দেখে। তিনি ভেবেছিল প্রান্ত হয়তো পরিবার নিয়ে আসবে বিয়ের কথা বলতে। পরী আর প্রান্ত মুখোমুখি বসে আছে, পরীর দৃষ্টি মেঝেতে, আবার প্রান্তর দৃষ্টি আড়ষ্ট হয়ে বসে থাকা সামনের পরীর দিকে। কোনো রকম ভনিতা ছাড়া প্রান্ত স্পষ্ট বলে, তুমি তুর্যকে ভালোবাসো? পরী অবাক হয়ে ভুরু বাঁকা করে তাকায় প্রান্তর দিকে। প্রান্ত মুখে ভাবমূর্তি দেখে কিছু বোঝার উপায় নেই। প্রান্ত নিজেই বলে, পরী আমি এত বোকা নই যে মেয়েটা দুদিন আগে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, সেই মেয়েটা আজ হঠাৎ করে নিজেই বিয়ের কথা বলছে। এর পিছনে কোনো কারণ ছাড়া? আমি জানতাম না তুমি তুর্যকে ভালোবাসো, জানার চান্স ছিল না। তুমি না বললা
আজও জানতাম না যদি তখন তোমার পিছনে আসা তুর্যকে না দেখতাম। তুর্য আমায় নিজেও কখনো কিছু বলেনি, কিন্তু পরিস্থিতি আমায় যা বোঝা বুঝিয়ে দিয়েছে। তুমি আমায় ভালোবেসে বিয়ে করতে চাইলে আমি পরিবার সহ আসতাম আজ। তুমি এখন একটা ঘোরের মধ্যে আছো। সময় নাও তুমি, এরপর যে ডিসিশন নেবে সেটা মেনে নেব। তুমি যদি তুর্যকে ভালোবেসে থাকো তাহলে আমি কখনো তোমার পথের কাঁটা হব না। আর যদি তুমি সজ্ঞানে আমায় বিয়ে করতে চাও তাহলে এই বিয়ে হবে, কোনো জোর জবরদস্তি নেই ভালোবাসায়। রাত 1টা, পরীর চোখে ঘুম নেই। বারান্দায় দাঁড়িয়ে আছে চুপচাপ। ব্যালকনির ফাঁকা দিয়ে চাঁদের আলো এসে মুখে পড়ছে। সেই আলোতে মুখে ভার ও চোখে চাউনি একদম স্পষ্ট। কিছুটা দূরে রাস্তায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে, গাড়ির হর্নও শোনা যাচ্ছে, তবে সেটা দিনের তুলনায় কম। আশপাশ থেকে কানে আসছে ঝিঝি পোকার ডাক। ক্ষণে ক্ষণে কিছু শীত হাওয়া এসে অবাধ্য চুলগুলো এলোমেলো করে দিয়ে যাচ্ছে। এসবের কিছুই পরি মনকে আনন্দিত করতে পারছে না। মনে জেগে বসেছে অদূরে চিন্তা থাকা উত্তরগুলো জানা, কিন্তু চিন্তার দূর করা অসম্ভব প্রায়। পরি চোখ বন্ধ করে লম্বা কয়েকটা শ্বাস নিয়ে ব্যালকনিতে রাখা চেয়ারটায় বসে পড়ে। ব্যালকনিতে সব নিচে গ্রিলে হাত রেখে তাতে মাথা ভর দিয়ে তাকিয়ে থাকে দূর অন্ধকারে। সময়টা অন্তত এতটুকু বুঝতে পারছে হুটহাট নেওয়া সিদ্ধান্ত কারো জন্যই ভালো হবে না। না প্রান্ত আর না পরি। তাছাড়া যাকে কখনোই ভালোই বাসেনি তাকে নিয়ে কিভাবে সংসার করা যায়? ভালো না বাসলে যে বিয়ে করা যায় না, সংসার করা যায় না, স্পষ্ট এটা বুঝিনি আমি। অ্যারেঞ্জ ম্যারেজ তো দুটো মানুষের দুজনকে না চিনে না জেনে বিয়ে করে সংসার করছে, তা কি একসাথে থাকছে না? থাকছে, তবে এখানে রয়েছে একটা তফাৎ, একটা কিন্তু। আর সেটা হলো অ্যারেঞ্জ ম্যারেজ কেউ আগে বসে বিয়ের সিদ্ধান্ত নেয় না, যেটা আমি নিয়েছিলাম। তাছাড়া তুর্য আর যাই হোক, ভালো তো আমি ওকে বাসি, এ কথা তো আর অস্বীকার করা সাধ্য আমার নেই। মনে মনে এরকম হাজারটা হিসাব নিকাশ করছিল পরি, কিন্তু কোনোটাতেই দিক দিগন্ত খুঁজে পাচ্ছে না। কখনো কখনো তুর্যর কথা ভেবে বুকে অসহনীয় ব্যথা হচ্ছে। হারিয়ে ফেলছে ভয়ে, যেমন কষ্ট হয় তেমন। ঠিক আচ্ছা, একতরফা ভালোবাসা এত কষ্ট কেন পরি? ডাক শুনে পরি বারান্দা দরজার মুখে তাকায়। রেহেনা বেগম দাঁড়িয়ে আছে। পরি সোজা হয়ে বসে বলল, কিছু বলবে? তোর রুমের লাইট অন দেখে আসলাম, দরজা খুলে রেখেছিস দেখি। তাতে কি, চোর তো আর আসতে পারবে না। রেহানা বেগম মৃদু হেসে পরির দিকে এগিয়ে আসে, বলে, এত রাতে হয়েছে, ঘুম আসনি কেন? ঘুম আসছে না মা। কী নিয়ে এত ভাবছিস? কি না কি বলো, কাকে কাকে নিয়ে ভাবছিস? এবার রেহানা বেগম হেসে বললেন, আচ্ছা কাকে কাকে নিয়ে ভাবছিস? পরি এবার বসা থেকে উঠে দাঁড়ায়, মায়ের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দেয়। তারপর নিচে ফ্লোরে বসে মায়ের কোলে মাথা রেখে এখন শান্তি লাগছে। রেহানা বেগম পরম যত্নে পরি মাথায় বিলি কেটে দেয়। শুনশান নীরবতা চলছে মা মেয়ের মধ্যে। কথার প্রসঙ্গে পরি তোলে এভাবে মেয়ের কোলে মাথায় রেখে বলে, আচ্ছা মা, একতরফা ভালোবাসা এত কষ্ট কেন? আমি তো শুনেছিলাম একতরফা ভালোবাসাতে আনন্দ বেশি। এখানে কোনো কষ্ট নেই, যেভাবে ইচ্ছে যখন ইচ্ছে মানুষটাকে নিজের ভেবে কল্পনা করা যায়। তাহলে আমার বেলায় নিয়ম পাল্টে যাচ্ছে কেন? নিয়ম পাল্টায়নি, নিয়ম একই আছে। একতরফা ভালোবাসা ততদিনই সুন্দর বা আনন্দিতে যতদিন না অপর মানুষটা তোর ভালোবাসার কথা জানতে পারবে। হয়তো তোর আচার আচরণে সে বুঝে যাবে তুই তাকে পছন্দ করিস, ভালোবাসিস, কিন্তু যতক্ষণ না তুই সেটা নিজের মুখে স্বীকার করবি ততক্ষণ সে নিজের সাহস করে বলতে পারবে না, আমি জানি তুমি আমায় ভালোবাসো। কিন্তু তুই যখন তাকে জানিয়ে দিবি তুই তাকে ভালোবাসিস, ঠিক তখন থেকে নিয়ম পাল্টাতে শুরু করবে তোর মনে। ততক্ষণে বারবার ভালোবাসি বলার অনুমতি পেয়ে গেছে। তখন তো মনে আর চাইবে না আমি শুধু মানুষটাকে নিয়ে কল্পনা করি। তখন মনে চাইবে এবার বরং তাকে গিয়ে বলি ভালোবাসি। তুই তাকে ভালোবাসিস বলে সেও তোকে ভালোবাসবে, তো তোর প্রতি তার একটা ফিলিংস থাকবে। এটা তো হয় না। যখন তুই জানতে পারবি সে তোকে ভালোবাসে না, ঠিক তখনই থেকে একতরফা ভালোবাসার অনুভূতি
কষ্টের পরিণাম হবে। পরি এবার মাথা তুলে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, তাহলে কি ভালোবাসার কথা স্বীকার করা অন্যায়, অপরাধ? কাউকে ভালোবাসা অন্যায় না করে তা স্বীকার করা অন্যায় না। অন্যের জন্য জোর করে ভালোবাসা আদায় করতে চাওয়া, সেটা কখনই হয় না। আল্লাহ যদি চেয়ে থাকে তাহলে তোর প্রতি তার ভালোবাসা এমনিতে জন্ম নেবে, জোর করে প্রয়োজন পড়ে না। আমার মতে কাউকে ভালোবাসা সেটা তাকে জানিয়ে দেওয়া উচিত, এতে মন হালকা হয়। শুধু আমাকে পেলে জানতে পারবে, আর না পেলে মনে পুষে রাখ। এটা কেমন নিয়ম? পাই না না পাই, ভালোবাসি বলতে তো আপত্তি নেই। পরি মিচকে হেসে বলে, তুমি কি প্রেম বিশেষজ্ঞ মা? রেহানা বেগম পরির দুগালে আলতো করে চেপে ধরে বলেন, না, শুধু আমার মেয়ের মনে ডাক্তার। আমার মেয়ে যেন কখনো কোনো অন্যায় না করে, ভুল না করে, এজন্য আমি মেয়ের মনে বিশেষজ্ঞ হয়েছি। বুঝেছিস? বুঝেছি। দুনিয়ার নিয়ম খুবই অদ্ভুত, জানিস পরি? পরি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন মা? এই যে তুই তুর্যকে ভালোবাসিস, অথচ তুর্য ভালোবাসা অন্য কাউকে, আবার প্রান্ত তোকে ভালোবাসে, তুই বাসিস তুর্যকে, প্রান্তকে, আবার তিথি ভালোবাসে, প্রান্তবাসে তোকে। পরি ফিক করে হেসে দিয়ে বলে, কান্না পায়, হাসি আসে, কেমন গোলমেলে হয়ে গেছে সব। রেহানা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে, পরিস্থিতি হিসাব করতে গেলে সবার সব জায়গায় ঠিক, কিন্তু তিথির ভালোবাসা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান মা। এটা কেমন ভালোবাসা তুমি বলো? হারিয়ে ফেলার ভয় যে পাগলি। তুই একবার ভেবে দেখ, তুর্য ভুলে তুই কতটা ভেঙে পড়ছিলি, আর সেখানে তিথি ছোট থেকে প্রান্তকে দেখছে, ভালোবাসে। সেখানে যখন জানতে পারে প্রান্ত অন্য কাউকে ভালোবাসে, তখন কতটা কষ্ট হতে পারে। সবার ভালোবাসার এক প্রকার ধরন একরকম না হয়। তিথি একটু সাইকো টাইপের, সেটা তো বুঝতেই পেরেছিস। আমি তিথির কার্যকলাপে সাপোর্ট করি না। তিথি চাইলেও তোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সব ক্লিয়ার করতে পারতো, কিন্তু রাগের বশবর্তী হয়ে সেটা না করে ঝামেলা করেছে। হয়তো এসব এত দূরত্ব এগোতো না যদি ওর মা ওকে সাপোর্ট না করতো। ওর মায়ের উচিত ছিল ওকে সবটা বোঝানোর, কিন্তু উনি তো তা না করে মেয়ের চেয়ে বেশি। একটা মেয়ের জীবনে মায়ের অবদান অনেক বেশি। আদর্শ মায়ের আদর্শ শিক্ষাকে আদর্শ সন্তান হয়। মা, তাহলে তুর্য আর তিথি শিক্ষা আলাদা হতে চাইছ? হতে পারে তুর্যর বাবার মতো হয়েছে, বাবার শিক্ষা শিক্ষিত, যেমনটা তোর ভাই। পরি লম্বা দম নিয়ে বলে, এসব তো আর লাভ নেই এখন। তবে ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। কি? কোনো বিয়ে টিয়ে এখন যাব না। আমি আগে পড়াশোনা করব। আমি চাই প্রান্ত থেকে দূরে সরতে। প্রান্ত থেকে কেন? এতে ওর টান আমার প্রতি কমবে। আমাকে যতই দেখবে হয়তো মায়া পড়ে যাবে। আমি চাই ও আগে মতো তিথিকে সময় দিক, তিথিকে বুঝুক, ও ভালোবাসা বুঝুক। রেহানা বেগম সরু চোখে পরির দিকে তাকিয়ে বলে, আর তুর্য? পরি মেকি হেসে বলে, তুর্য ভূত মাথা থেকে নামিয়ে ফেলবো। পারবি? পারা না পারা তো ফ্যাক্ট না মা। চেষ্টা করতে হবে। বেশি কিছু বলবো না, শুধু আল্লাহর কাছে চাইব তোর মুখে হাসি যেন আল্লাহ কেড়ে না নেয়। মায়ের কথায় প্রতি উত্তরে মিষ্টি হেসে পড়ি। রেহানা বেগম নিজের ওঠার সাথে সাথে পরীকেও ধরে তোলে। অনেক রাত হয়েছে, এখন চুপচাপ ঘুমাবি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেহুর সাথে কলেজের জন্য বেরিয়ে পড়েছে পরি। বাস স্টপেজে গিয়ে মেহুর বয়ফ্রেন্ডের সাগরের সাথে দেখা হয়ে যায়। ততক্ষণে হাঁটতে হাঁটতে মেহু দুজনে গল্প করছিল। রাতে নাকি কি একটা কথা নিয়ে রাগারাগি হয়েছে। তারপর মেহু রাগে ফোন অফ করে রেখেছিল, এজন্য হয়তো এখন সময় ধরে এখানে বসে পড়েছে মেহু রাগ ভাঙাতে। মেহু সাগরকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। রাগে ফেটে পড়ার মতো অবস্থা। সাগর বাইক থেকে নেমে ওদের কাছে গিয়ে বলো, ওই পাশে কোনো ছেলে দেখো। মেহু চোখ গরম করে তাকিয়ে বলে, সবাই তোমার মতো ভাব না একদম। আচ্ছা, ভাববো না। এখন চলো, কোথায় যাব? ঘুরতে? কোথাও যাব না আমি তোমার সাথে। আচ্ছা তাহলে চলো কলেজে পৌঁছে দিই। না মানে? না, দুজনে খুনসুটি ঝগড়া দেখে পরি মিটিমিটি হাসছে। সম্পর্ক তো এমনি দুষ্টু মিষ্টি হওয়া চাই, যেখানে একজন রাগ করলে অপরজন ইগো দিয়ে বসে না থেকে ভালোবেসে রাগ ভাঙাবে। সাগর হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর
করুণ চোখে তাকায় পরীর দিকে। পরী সাগরের চোখের ভাষা বুঝতে পেরে মেহনুকে বলে, বেচারা এত কষ্ট করে আসলো এখানে, যা না ওর সাথে, একদম ওর সাফাই গাইবি না তুই। আচ্ছা ঠিক আছে, তবুও যা, কলেজ পর্যন্ত যা প্লিজ। লক্ষ্মী সোনা, টিয়া যান, হয়েছে থাম। কি ঘুষ দিছে তোরে? পরী হেসে বলে, তুই রাজি হলেই তো দিতে পার। জানা প্লিজ। মেহু একটু ভাব নিয়ে বলে, ঠিক আছে তুই বলি রাজি হলাম। বাইক স্টার্ট দেওয়ার আগেই মুহূর্তে সাগর পরীকে বলে, ওর প্রেজেন্টটা দিয়ে দে পরী, আজকে আর ওকে কলেজে যেতে দেব না। মেহু কিছু বলার আগে সাগর বাইক স্টার্ট দেয়। চোখের পলকে বাইকটা দূরে চলে যায়। তবে চোখের পরে সাগরের পিঠে দেওয়া মেহু কিল খুশি, আর তা দেখে পড়ি আপন মনে হেসে ওঠে। দুজনে ঝগড়া দেখতে গিয়ে অনেকগুলো বাস মিস করে ফেলেছে। আর দেরি করে চলবে না, তাহলে লেট হয়ে যাবে। পরী একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে ডান দিকে রাস্তা উঁকি দেয়, তাকায় বাস আসছে কিনা তা দেখার জন্য। তখনই পাশ থেকে কেউ একজন পরীর কাঁধে হাত রাখে। পরী চমকে তাকায় বাম দিকে। রিনিকে দেখে খুব বেশি অবাক হয়। রিমি পাশে দাঁড়ানো একজন সুদর্শন পুরুষ। রিনি হাসি হাসি মুখে বলে, আমায় চিনতে পেরেছ? পরীর ধারণা অনুযায়ী রিনি এত ভালো ব্যবহার করার কথা নয় পরীর সাথে। যেহেতু পরীকে নিয়ে তুর্যর সাথে ঝামেলা, সেহেতু এত ভালো ব্যবহার দেখে বেশ ঘাবড়ে গেল পরী। শুধু চোখ দুটো ছোট ছোট করে রিনির দিকে তাকিয়ে বলে, ছোট্ট উত্তর বলো। কলেজে যাচ্ছি। রিনি ভ্যানিটি ব্যাগ থেকে নীল রঙের একটা সুন্দর কার্ড বের করে পরীর দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও আমার বিয়ের কার্ড। এই যে আমার পাশে দাঁড়ানো ওকে দেখছো, ও আমার হাবি সিয়াম। কয়েকজন বন্ধু বাদ পড়েছিল, ওদের ইনভাইটেশন কার্ড দিতে যাচ্ছিলাম। পথে তোমার দেখলাম, ভাবলাম তোমার দাওয়াত দিয়ে যাই। আর সন্ধ্যায় গায়ে হলুদ আসবে, কিন্তু তুমি পারলে সাথে করে তুর্যকে নিয়ে এসো কেমন? পরীর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কতটা নির্দ্বিধায় কথাগুলো বলল রিনি। শত ব্রেকআপ হওয়া একটা মেয়ে নিজের বিয়ে নিয়ে এত বেশি সিরিয়াস আনন্দিত। পরী মলিন মুখে বলল, আপু আপনি তুর্যকে বুঝছেন, ওর সাথে কিন্তু সত্যি আমার কোনো সম্পর্ক নেই। সব আবার ঠিক করে নেন প্লিজ। রিনি পরীর কাঁধে হাত দিয়ে বলে, কিছুই ঠিক করার নেই। আসলে আমাদের বনিবনা হচ্ছে না, বিশেষ করে আমার। ও আর আমার চয়েস এক না। আমার যা পছন্দ ওর পছন্দ না। যেখানে বন্ডিং স্ট্রং না থাকে সম্পর্ক টেকানো কঠিন। তবে তুর্য খুব ভালো ছেলে, এটা আমায় মানতে হবে। কথাগুলো বলতে বলতে একই কাটে আরেকটা বের করে পরীকে দিয়ে বলে, এটা তুর্যকে দিয়ে দাও। আসি। পরী আর কিছু বলার সুযোগ দিল না রিনি। হবু বর সিয়ামের হাত ধরে তাদের গাড়ির কাছে এগিয়ে গেল। পরী কার্ডের ওপর লেখা তুর্য নামটার ওপর একবার হাত বোলায়। কি জানি এত কষ্ট, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তোমার ক্লাস তো শুরু হয়ে গেছে, এখনও কলেজে যাওনি কেন? পরী ঘাড় ঘুরিয়ে তাকায়। তুর্য দাঁড়ানো। কি অদ্ভুত, একটার পর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে নাকি আজ? তুর্য মুখটা রুক্ষ শুকনো মলিন লাগছে, চুলগুলো এলোমেলো। পরীর খুব ইচ্ছে করছে হাত দিয়ে চুলগুলো একবার ঠিক করে দিতে, কিন্তু সে অধিকার পরী নেই। পরী হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে আসলে ক্লাস শুরু হয়ে গেছে। আজকে প্রথম ক্লাসটা তাহলে মিস হয়েই গেল। পরী কোনো কথা না বলে কার্ডটা তুর্যর দিকে এগিয়ে দিল। তুর্য কার্ড না নিয়ে বলল, তাহলে প্রান্তকে বিয়ে করছো তুমি? এবার পরী তুর্যর মুখের দিকে তাকায়, রাগ নিয়ে বলে, আগে তো দেখেন কার বিয়ের কার্ড। তুর্য এবার কার্ডটা নেয় আর ভালো মতো দেখে। বুক চিরে গোপনে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। তুর্যকে চুপ থাকতে দেখে পরী নিজেও বলে, আপনি আসার একটু আগে রিনি আপু এখানে এসেছিল, তখন আমাকে আর আপনাকে ইনভাইটেশন কার্ড দিয়ে গেছে, বলেছি আপনাকে যেন নিয়ে যাই। তুর্য ব্যঙ্গ করে হাসতে হাসতে বলে, শেষ দেখার দিন আমায় বলেছিল পরীকে নিয়ে সুখে থেকো, আর আমার বিয়েতে এসো, পেট ভরে খাওয়া। আমার কোনো কথাই শুনিনি। কত ইজিলি কথাগুলো বলে চলে গেল। তুর্য উচ্চস্বরে হাসে। বুঝতে পারে
হাসির পেছনে থাকা কষ্টটাকে। তুজো কাঠটা ছিঁড়ে তখন পরি তুজোর হাত ধরে ফেলে। তুজো পরির মুখের দিকে তাকায়। রাগে পরির চোখ মুখ শক্ত হয়ে আসে, কঠিন বর্ণ ধারণ করেছে মায়াবী চোখ দুটো। পরি বলে, ছিঁড়বেন না কাঠ। আমার একসাথে রিনি আপুর বিয়েতে যাব। শুধু বিয়ে তো নয়, আজ গায়ে হলুদে যাব আর পেট পুড়ে খাবো।